হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে মূলত আমি আইএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু রচনার টপিক নিয়ে আলোচনা করব। এই রচনার বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো যে বিষয়গুলো বিগত 10 থেকে 12 বছরের আইএসসি পরীক্ষায় তোমরা পেয়েছো, মানে 2024 পর্যন্ত, অর্থাৎ মোটামুটিভাবে 2012 টু 2024 যে বিষয়গুলো আমরা পেয়েছি রচনায়, সেই বিষয়গুলো ঠিক কী ছিল সেটা যেমন আমরা এই ভিডিও থেকে জেনে নেব, সেই সঙ্গে আমরা এই ভিডিও থেকে জানবো যে ঠিক কী ধরনের রচনা আমাদের সেই পরীক্ষার মুহূর্তে বসে বেছে নেওয়া উচিত এবং কোন ধরনের রচনা সেই মুহূর্তে বেছে নিলে আমাদের মার্কসটা কিন্তু অনায়াসে ভালো হয়ে যেতে পারে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো 2024-এর কথা। 2024-এ যে রচনাগুলো এসেছিল তার মধ্যে প্রথমে ছিল এমন একটি ঘটনার কথা লেখো যে ঘটনার পর থেকে তুমি ভয়কে জয় করতে শিখেছ। এই যে রচনাটা, এটা যে কোনো ঘটনা হতে পারে, তোমার জীবনে এমন কিছু ঘটনা হতে পারে যে ঘটনা তোমার জীবনের মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছে। মানে তুমি এতদিন ভয় পেতে খুব, কিন্তু হঠাৎ করে সেই ঘটনা তোমাকে শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। এই হিসাবে কিন্তু প্রথমেই আমাদের মনে আসে করোনা যে এসেছিল আমাদের জীবনে, সেই ভয়াবহ পরিস্থিতির কথা। আর এই রচনাটা কিন্তু সম্পূর্ণভাবে তার উপর ভিত্তি করে তোমরা যদি লেখো তাহলে কিন্তু ভালো মার্কসই তোমরা পেতে পারো। যেমন প্রথমেই তোমাদের লিখতে হবে যে প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা আসে যে ঘটনা তার জীবনকে পরিবর্তিত করে দেয়, বা তার জীবনের বিভিন্ন রকমের ভয়টা থেকে সে অতিবাহিত হতে পারে, এরকম একটা ভূমিকা দিয়ে তুমি স্টার্ট করবে। কিন্তু তারও আগে তোমাকে এমন একটা কোটেশন তুলে দিতে হবে বা দুটো লাইন তুলে দিতে হবে যে লাইন দুটো তোমাকে এই ধরনের রচনাকে একেবারে সাপোর্ট করবে, সেরকম দুটো লাইন। যাই হোক, এই ভূমিকাটা দিয়ে স্টার্ট করার পর এরপর তুমি সেই ঘটনাটা বলবে যে ঘটনাটা তোমার জীবনে পরিবর্তন এনে দিয়েছিল। সেই ঘটনাটা কবে ঘটেছিল তোমার জীবনে, তখন তুমি কি করছিলে, ঘটনাটা কি ছিল, এটা যেমন একটা প্যারাগ্রাফে তুমি লিখছো, তার পরবর্তী প্যারাগ্রাফে তুমি লিখবে যে কিভাবে তোমার জীবনকে সে পরিবর্তিত করেছে, মানে তুমি কি শিখেছো সেই ঘটনাটা থেকে। তারপরের একটা প্যারাগ্রাফে তুমি যাবে, তার মানে তুমি এরপর 4 নম্বর প্যারাগ্রাফে যাচ্ছ, যেখানে তুমি সর্বত্র মানে তোমার যে রচনাটা লিখেছো তার সমস্তটার একটা শেষ টানতে চলেছো। সেখানে তুমি লিখবে যে এরকম ঘটনা তোমাকে প্রত্যেকের জীবনে আসুক তুমি চাইছো, এবং প্রত্যেকটা মানুষ এইভাবেই তাদের ভয়কে জয় করে উঠুক, এরকম একটা ঘটনা। করোনার পরিস্থিতির যেহেতু ঘটনা আমরা নিচ্ছি, এই ঘটনা বারবার মানুষের জীবনে ঘটবে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, কিন্তু মানুষ যে কোনো নেগেটিভ বিষয় যদি তার জীবনে আসে তা থেকে কিভাবে শিক্ষা পেতে পারে সেটা দিয়ে তুমি উপসংহারটা টানতে পারো। এভাবে তুমি রচনাটা অবশ্যই লিখলে ভালো মার্কস পাবে, কিন্তু শেষেও তোমাকে কিন্তু একটা ভালো লাইন অথবা একটা দুটো ভালো লাইন, কবিতার লাইন কি কোটেশন তোমাকে তুললে দিতে হবে, যাতে করে তুমি রচনাটায় ভালো মার্কস বা ফুল মার্কস পেতে পারো। নাম্বার 2তে ছিল মনে করো তুমি চাঁদে পৌঁছেছো, সেখানে তুমি কি দেখলে ও শুনতে পেলে তার বিবরণ দাও। সেই অভিজ্ঞতা পৃথিবীর থেকে কতটা আলাদা বলে তোমার মনে হলো সে কথাও লেখো। এক্ষেত্রে আমি বলি এটা লেখা একটু ডিফিকাল্ট। যারা কাল্পনিক, কল্পনা করতে ভালোবাসে, কল্পনাটা যাদের ভালো, কল্পনার শক্তি যাদের ভালো, তারাই এই ধরনের রচনা যদি লেখো তাহলে ভালো মার্কস পাবে। না হলে কিন্তু হঠাৎ করে যদি তুমি মনে করো যে এটা লিখতে বসবো তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট তোমাদের জন্য মার্কস তোলা। সেক্ষেত্রে তুমি এই চাঁদে পৌঁছেছো, তোমাকে প্রথমেই প্যারাগ্রাফটা যেটা দিয়ে শুরু করতে হবে, মানে ভূমিকা যেটা আনতে হবে, সেটা তোমাকে প্রথমেই বলতে হবে যে কল্পনাটা আমাদের অবসরের একটা বিশেষ অঙ্গ। প্রত্যেক মানুষই কল্পনা করতে ভালোবাসে। এখানে তুমি সেই অপুর কল্পনা, পথের পাঁচালীর অংশ, ওটা থেকে কিছু লাইন তুলতে পারো বা ওই ধরনের কিছু উদাহরণ দিতে পারো। এবার তোমাকে বলতে হবে অবশ্যই ওই প্যারাগ্রাফের মধ্যেই যে তোমার কল্পনায় তুমি চাঁদে পৌঁছেছো, এরকম একটা বিষয়, মানে রচনাটাকে টার্গেট করে তোমাকে ভূমিকার মধ্যেই কিন্তু ওই লাইনটা উল্লেখ করতে হবে। এর পরের প্যারাগ্রাফে গিয়ে তোমাকে বলতে হবে যে তুমি কল্পনা করেছিলে চাঁদে গেছো, সেটা কবে ছিল, কোন দিনটা, গিয়ে তুমি কি কি প্রত্যক্ষ করেছো, এবার প্যারাগ্রাফ ওয়াইজ সেটাকে লিখতে হবে। এবং শেষে গিয়ে তোমাকে লিখতে হবে যে কল্পনা কখনো সবসময় বাস্তব রূপ নেয় না, আর এই ধরনের কল্পনার বাস্তব রূপ নিতে গেলে কি করতে হবে সেটাও তোমাকে জানতে হবে। উপসংহারটা তুমি সেভাবে টানতে পারো।
এরপরের যে রচনাটা দেওয়া হয়েছিল, বিজ্ঞাপন আমাদের অবাস্তব স্বপ্ন দেখায়, এর ওপরে মতামত দিতে বলা হয়েছিল, আলোচনা করতে বলা হয়েছিল। এটা কিন্তু সম্পূর্ণভাবেই বিজ্ঞাপন আমাদের মানে বিজ্ঞাপন মানে আমাদের যে জীবনে বিজ্ঞাপনের যে প্রভাব সেই রচনাটা, এই রচনাটা আমাদের যে সফট কপি আছে, রচনার সফট কপি আমাদের 8777416211 নাম্বার থেকে যেটা তোমরা পিডিএফ আকারে সংগ্রহ করছো, সেই পারচেস করছো বলা যেতে পারে, সেখানে কিন্তু এই রচনাটা আমি দিয়েছি এবং এই কোভিড-19-এর ওপর রচনাও আমার দেওয়া ছিল। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা শব্দ দিয়ে দেওয়া হয়েছে, স্মৃতি। এই স্মৃতি নিয়ে তোমাকে বলতে হবে। এই স্মৃতি নিয়ে লেখা মানে একটা শব্দের ওপর লেখা, সেক্ষেত্রে কিন্তু তুমি সেই স্মৃতি শব্দটাকে অবলম্বন করে একটা তোমার অভিজ্ঞতাও লিখতে পারো। মানে তুমি কোনো একটা গল্প লিখে যেতে পারো, মানে একটা গল্প, স্মৃতি, কোনো একটা মানুষকে কেন্দ্র করে বা কোনো একটা জীবনের ঘটনাকে কেন্দ্র করে, তোমার কোনো স্মরণীয় ঘটনাকে কেন্দ্র করে সেভাবেও কিন্তু লিখতে পারো। স্মৃতি বললে কিন্তু অনেক কিছু লেখা যায়, সেখানে তোমাকে বলে দেওয়া হয়নি যে স্মৃতিটা ঠিক কীভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। কাজেই এই ধরনের লেখা কিন্তু খুব সহজ, তুমি যেভাবে খুশি গল্পের আকারে লিখলেও কিন্তু সেখানে মার্কস পাবে। যাই হোক, এরপরে প্রযুক্তি নির্ভর জীবন বদলে দেয় মানুষে মানুষের সম্পর্কে, প্রযুক্তি নির্ভর জীবন বদলে দেয় মানুষে মানুষের সম্পর্কের সমীকরণ। এটা তো একটা সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার যে প্রভাব আমাদের জীবনে, এই রচনাও আমি দিয়েছি তোমাদের পিডিএফে, সেখানে তুমি এটা লিখতে পারো, এখানে ভালো মার্কস অবশ্যই পাবে, লেখাও সহজ। সেখানে প্রথমে তোমাকে কিন্তু বলতে হবে যে প্রযুক্তি নির্ভরতা ছাড়া আমরা বাঁচতে পারবো না, প্রযুক্তি নির্ভরতা না থাকলে আমাদের জীবনটাই থমকে যাবে, সেটা তোমাকে বলতে হবে। এরপর তোমাকে বলতে হবে কিভাবে সেটা মানুষে মানুষের সম্পর্কের সমীকরণটা নষ্ট করে দিচ্ছে বর্তমান দিনে, সেটা বাবা মার মানে বাবা মা, আমাদের পরিবারের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদের সবার সাথে সম্পর্ক, মানে আজকাল খাবার টেবিলে যে অনেকে গল্প করাটা ভুলে গেছে, বা বন্ধুদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে অনেকে এক জায়গায় আছে কিন্তু প্রত্যেকের মোবাইলে ব্যস্ত। এই যে ছবিটা, এই ছবিটাকে তোমাকে মনে করে সেই ঘটনাগুলোকে উল্লেখ করতে হবে, কোন কোন ঘটনার উদাহরণ তুমি এখানে দিতে পারবে, যত দিতে পারবে তত ভালো। সেভাবে তুমি প্রযুক্তি নির্ভরতার সম্পর্কের সমীকরণটা যে কীভাবে ভেঙে যায় সেটা দেখাবে। এই হলো 2024-এর রচনা। এছাড়া যে মৌলিক গল্প আসে সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ সেটা আজকের আলোচ্য বিষয় নয়। এরপর আমরা আসবো 2023, সেখানেও আমরা দেখছি 5টা রচনা আছে। তোমার ঘরের জানালা দিয়ে কোনো ব্যস্ত রাস্তা, পার্ক বা কোনো খেলার মাঠ দেখা যায়, সেখানকার দৃশ্য, শব্দ দিনের বিভিন্ন সময়ে কেমন হয় সেই অভিজ্ঞতার বিবরণ দাও। এটাও কিন্তু একটা কল্পনা নির্ভর রচনা, সেটা তুমি যদি তোমার বানানোর ক্ষমতা ভালো থাকে তবে অবশ্যই লিখতে পারো, আর যদি তোমার বানানোর ক্ষমতা ভালো না থাকে তাহলে কিন্তু এই ধরনের রচনা লিখতে গিয়ে তুমি দিশাহারা হয়ে পড়তে পারো। যাই হোক, তোমার ঘরের জানালা দিয়ে তুমি যে দেখছো সেটা তোমাকে, এটা তো রবীন্দ্রনাথের বহু কবিতা আছে, সেই কবিতা দিয়ে তুমি শুরু করতে পারো। এরপর তুমি বলতে পারো তোমার জানালার ঠিক পরে তুমি কি দেখতে পাচ্ছ সেই বিষয়টার বিবরণ। এটা এরপর তো উল্লেখই করে দিচ্ছে সেখানকার দৃশ্য, শব্দ দিনের বিভিন্ন সময়ে কেমন হয় সেই অভিজ্ঞতার বিবরণ দাও। তাহলে প্রত্যেকটা দিন মানে জানলার সকাল থেকে রাত অবধি তুমি কি কি দেখতে পাচ্ছ বা কি কি দেখা যায় সেই বর্ণনাটা যদি হুবহু তুমি সুন্দর করে লিখতে পারো সাহিত্যিক আকারে, তাহলেই কিন্তু তুমি ভালো মার্কস বা ফুল মার্কসও পেয়ে যেতে পারো। এর পরের রচনা হচ্ছে স্কুল জীবন হলো সবচেয়ে সুখের, এটা আলোচনা করো। এটাও খুব সুন্দর লেখা যায়, তোমার স্কুল জীবনটা তোমার জীবনে কতটা আনন্দ দিয়েছে, সেই স্কুল জীবনে কি কি ঘটেছে, কেন তুমি স্কুল জীবনটা হারাচ্ছ, মানে এই স্কুল জীবন থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার সেই উপলব্ধি কেন, সেটা তুমি সেভাবেই লিখলে ফুল মার্কসটা পেয়ে যাবে। আর অবশ্যই বারবার বলছি, ভূমিকা এবং উপসংহার যেন অবশ্যই থাকে, আর মোটামুটিভাবে কমপক্ষে 4টে প্যারাগ্রাফ রচনায় লেখার প্রয়োজন। এরপর বলবো নাম্বার 3-তে যেটা ছিল, তথ্য প্রযুক্তির উন্নতি নবীন ও প্রবীণ প্রজন্মের দ্বন্দ্ব প্রকট করে তুলেছে, পক্ষে বা বিপক্ষে। এটা কিন্তু খুব সুন্দর একটা রচনা। তথ্য প্রযুক্তির উন্নতি নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে, একটা মনোমালিন্য সৃষ্টি করছে, ঝগড়া সৃষ্টি করছে। সেটা তো তোমরা ভালোভাবেই জানো, নিজেদের বাবা মার সাথে তোমাদের যে সমস্যাটা হয় এই মোবাইল নিয়ে সেটা খুব ভালোভাবেই জানো। কাজে এটা লেখার কোনো সমস্যা হবে না। দিন রাত্রি তোমরা কীভাবে মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এর সাথে, সেটা তোমরা অবশ্যই ভালোভাবে লিখতে পারবে। এ ধরনের রচনা লিখলেও কিন্তু ভালো মার্কস পাবে, কিন্তু গুছিয়ে লেখাটা প্রয়োজন। এরপরে এসছে পক্ষপাতিত্ব।
একটা ওয়ার্ড, সেখানে আবার বলছি পক্ষপাতিত্ব শব্দটার অর্থ দিয়ে তুমি লেখাটা শুরু করছো, তার আগেও একটা লাইন থাকা বাঞ্ছনীয়। এরপর বলবো পক্ষপাতিত্ব দিয়ে তুমি কোনো একটা তোমার জীবনের অভিজ্ঞতা লিখতে পারো, তোমার কোনো একটা গল্পকে তুমি তুলে ধরতে পারো, কিন্তু রচনার আকার হতে হবে, মৌলিক গল্প কিন্তু এটা নয়। প্রবন্ধ আকারে তোমার কোনো গল্পের মতো করে যদি তুমি পরিবেশন করো তাহলে সেটা মার্কস পাবে। দূষণমুক্ত ভারতবর্ষ আজ এক স্বপ্ন আলোচনা করো। এটা তো সম্পূর্ণভাবে পরিবেশ দূষণ যদি কেউ পড়ে থাকে তাহলে তার উপরে লেখা কোনো সমস্যাই নয়। এই রচনাটাও তোমরা আমার কাছ থেকে পেয়ে থাকবে, মানে আমার যে তথ্য প্রযুক্তির উন্নত নবীন প্রবীণ প্রজন্মের দ্বন্দ্ব, এখানেও এই রচনাটাও ডাইরেক্ট না হলেও অনেকটা লিখতে পারবে আমাদের যদি পিডিএফ তোমরা নিয়ে থাকো। আর নাম্বার 5-এরটাও কিন্তু সেখানে আছে, লিখতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাব 2022 কী রচনায় এসছে। সেখানে এসছে এমন একটি ঘটনার কথা লেখো যা তোমার জীবনে পরিবর্তন এনে দিয়েছে। এমন একটা ঘটনা, আবার আমরা 24-এ কি দেখেছিলাম, এমন একটা ঘটনার কথা লেখো যে ঘটনার পর থেকে তুমি ভয়কে জয় করতে শিখেছো। দুটোই কিন্তু প্রায় একই রকমভাবে লেখা যায়। এখন 2022তেও আমরা কোভিড-19 পেয়েছি তার আগে, আর 24-এর আগেও পেয়েছি, এটা কিন্তু একেবারে কমন টপিক বলা যেতে পারে, কাজে ওইভাবেই লিখতে পারো। তারপরে যেটা এসেছে, বিজ্ঞান প্রকৃতির কাছে বারবার হার স্বীকার করেছে। এটা যদি তোমাদের জানা না থাকে লিখতে পারবে না, বানিয়ে লেখা ওই সময়ে বসে একটু কঠিন আছে। বিজ্ঞান কিভাবে প্রকৃতির কাছে হার স্বীকার করেছে সেটা তোমাকে তুলে ধরতে হবে। আগে বিজ্ঞান কি তোমাকে বলতে হবে, প্রকৃতির কাছে কেন হার স্বীকার করেছে। প্রকৃতিতে তো কোনো নিয়ম মেনে চলে না, বিজ্ঞানের কোনো যুক্তিরও ধার ধারে না। প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিবর্তন আসতে পারে। এই যে সাইক্লোন বা বিভিন্ন এমন একটা প্রাকৃতিক দুর্যোগ আসে যখন কিন্তু বিজ্ঞান তাকে রুখতে পারে না, সেটাই কিন্তু এই রচনার মূল বিষয়। এরপর হচ্ছে অর্থই অনর্থের মূল। এই লাইনটার মানে এই বক্তব্যটার পক্ষে অথবা বিপক্ষে তোমার মতামত দিতে বলা হয়েছে। সেটা অর্থই যে অনর্থের মূল তার একটা উদাহরণ দিয়ে তুমি এই রচনাটা পক্ষে বা বিপক্ষে লিখতে পারো। যদি মানে পক্ষে লেখো তাহলে উদাহরণ দেবে, আর যদি বিপক্ষে লেখো উদাহরণটাও বিপরীত দিকে যাবে। সেই উদাহরণ দিয়ে কিন্তু রচনাটা শুরু করবে এবং এইভাবে শেষ করবে। এরপর হচ্ছে ভারতীয় সমাজ ও জীবনযাপনে ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নতির প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু ওই একই রকম, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক যাকে বলে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল কিভাবে মানব জীবনকে প্রভাবিত করছে, ছাত্র জীবনকে প্রভাবিত করছে তার উপর। কাজে এক্ষেত্রে কিন্তু 1 নম্বর রচনাটা যেমন তুমি ইজি পাচ্ছ, তেমন নাম্বার 3টাও কিন্তু ইজি পাচ্ছ। টোটা একটু ডিফিকাল্ট যদি তোমাদের রেডি না থাকে। নাম্বার 4-এ এখানে আছে নাম্বার 1, নাম্বার 4 দুটো খুব ভালো লেখা যায়, যেটা ভারতীয় সমাজ জীবনযাপনে এই প্রযুক্তিগত উন্নতির প্রভাব। আচ্ছা, নাম্বার 5-এ আমরা সেই আবার একটা ওয়ার্ড পাচ্ছি, ছুটি। এই ছুটি শব্দটার অর্থ কী, ছুটি কিভাবে আমরা কাজে লাগাই, মানে ছুটি আমাদের জীবনে কীরকম, ওই প্রবন্ধ আকারে তোমাকে লিখতে হবে। এই একটা শব্দ দিয়ে লেখা, একটা শব্দ দিয়ে লেখা ডিফিকাল্টও বটে আবার ইজিও বটে। একটা শব্দ যেখানে থাকে সেখানে তুমি লেখাটাকে যে কোনোভাবে লিখতে পারো, প্রেজেন্ট করতে পারো। কিন্তু তোমার যদি লেখার দখল না থাকে, মানে তুমি যদি কল্পনা করে লিখতে ভালো না পারো, তাহলে কিন্তু এই ধরনের লেখায় মার্কস তোলা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এবার আমরা যাব 2021 এক্সাম হয়নি আমরা জানি, কাজে আইএসসির কোনো পেপার নেই। আচ্ছা, 2020-এর পেপারটাও আমার কাছে মিসিং, তাই 2019-এ আমি যাচ্ছি। আমি জানি না 2020-তে আইএসসি বেঙ্গলি এক্সামটা হয়েছিল কিনা, আমি ঠিক মনে করতে পারছি না, আমি আমার সংগ্রহে নেই পেপারটা। যাই হোক, আমরা চলে যাব 2019-এ। তোমার প্রিয় শখকেই ভবিষ্যতে তোমার পেশা হিসাবে নির্বাচন করতে চাও। এই যে এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার শখ যদি তোমরা করে থাকো, আমার জীবনের শখ এরকম কোনো রচনা যদি করে থাকো, সেখান থেকে কিন্তু স্টার্টিংটা পেয়ে যাচ্ছ। আবার এমন কিছু কিছু শখ আছে যেগুলো পেশায় রূপান্তর করা যায়, যা মানে যেটা এই রচনা তোমাকে লিখতে গেলে তোমাকে ভূমিকাটা এমনভাবে লিখতে হবে যে মানুষের জীবনে সব শখই কিন্তু পেশায় রূপান্তর করা সম্ভব হয় না। এমন কিছু কিছু শখ থাকে যেগুলো পেশায় আনাই যায় না, যেমন স্ট্যাম্প জমানো, এটা আমার শখ হতে পারে, কিংবা পেপার কাটিং, নিউজ পেপার কাটিং, এটাও আমার শখ হতে পারে। এই শখগুলো তো আমি পেশায় কাজে লাগাতে পারবো না। কাজেই
এরপরে তোমাকে ওই প্যারাগ্রাফেই লিখতে হচ্ছে যে তোমার জীবনের কোন শখটাকে তুমি পেশা হিসাবে নির্বাচন করতে পারো, মানে চাও। তখন তোমাকে উল্লেখ করতে হচ্ছে কিছু কিছু শখ পেশায় রূপান্তর করা যায়। সেগুলো কি কি? যেমন কেউ গান গাইতে ভালোবাসে, কেউ নাটক করতে ভালোবাসে, কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কিংবা কেউ ওই আকাশে জ্যোতিষ্ক সম্পর্কে জানতে চায়, সেটাই তার জানাটাই তার শখ। এই ধরনের বিষয় যদি তুমি অবলম্বন করো তাহলে কিন্তু সেই বিষয়টা নিয়ে কেন তুমি পেশা করতে চাইছো সেটা লিখতে পারো। এক্ষেত্রে তোমার প্রথম প্যারাগ্রাফে যেমন শখটা কি ওইভাবে লিখতে হবে। এরপর তুমি তোমার জীবনে কোন শখটাকে পেশা হিসাবে নির্বাচন করছো সেটা বলতে হবে। সেই সঙ্গে বলতে হবে কবে তোমার প্রথম, মানে কোন সময়ে এরকম একটা ধারণা হয়েছিল যে তুমি সেটাকেই পেশা করতে চাও। এরপর তোমাকে বলতে হবে কেন তুমি সেটাকে পেশা করতে চাইছো। এইভাবে বলে শেষ পর্যন্ত উপসংহার টানতে হবে। তাহলে এই রচনাটা কিন্তু লেখা খুবই কঠিন নয়, বেশ ভালোভাবেই লেখা যায়। তারপরে হচ্ছে তোমার চোখে তোমার প্রজন্ম। এই যে তোমার চোখে তোমার প্রজন্ম, বর্তমান প্রজন্মের পরিস্থিতি, সেটা তোমার চোখে ভালো না খারাপ, অর্থাৎ এটাও কিন্তু খুব ইজি। বর্তমানের যে মোবাইল যুগ, কম্পিউটার, ল্যাপটপ, এটা ব্যবহার করা খারাপ না ভালো, সেই ভালোর দিকটাকে যদি গ্রহণ করি তাহলে আমার প্রজন্ম কতটা ভালো, আমার প্রজন্ম আগের প্রজন্মের থেকে কতটা এগিয়ে, এভাবেই কিন্তু রচনাটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপরের টপিক হচ্ছে স্বাধীনতা। সেই একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, এর ওপর তোমাকে লিখতে হবে। সেটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা তোমাকে ভাবতে হবে, এটা এভাবে বলা যায় না। নাম্বার 4, বর্তমান সমাজে মানুষের সততা, সরলতা এইগুলো বোকামি বলে বিবেচিত হয়। মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে। তুমি যদি পক্ষে বলো তাহলে তোমাকে অবশ্যই এই বক্তব্যটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং কেন তুমি অ্যাকসেপ্ট করছো সেটা বলতে হবে। সেটা বলতে গিয়ে তোমার প্যারাগ্রাফ চেঞ্জ করে বিষয় পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে বলতে হবে। এটা কিন্তু খুব সুন্দর একটা টপিক। আমি তো বলবো অবশ্যই এটা বিপক্ষেই বলা উচিত, কারণ সততা, সরলতা কখনো বোকামি হতে পারে না। হ্যাঁ, ঠিক কোথায় মাপকাঠি রাখা উচিত সেটাও তোমাকে সেই জায়গায় বলতে হবে। এরপর আমরা চলে যাব নাম্বার 5, যেখানে বলছে সোশ্যাল মিডিয়া আমাদের ক্রমশ পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই প্রসঙ্গে তোমার মতামত। এটাও কিন্তু সেই একই টাইপের টপিক, ওই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ প্রত্যেক মানুষের জীবনে কী কী ক্ষতি করছে, কেন মানুষ তার ওপর বেশিভাবে আকর্ষণ অনুভব করছে, সেই একই বিষয়। এরপর আমরা চলে যাব 2018, সেখানে এসেছে কম্পিউটার গেমস ভালোর চেয়ে খারাপ করে বেশি। এটাও তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে, কারণ তোমরা ভালোভাবে জানো কম্পিউটার গেমস কি কি উপকার করে এবং কি কি খারাপ করে। সেখানে যেহেতু তোমাকে বক্তব্যটা রাখা হয়েছে কম্পিউটার গেমস ভালোর চেয়ে খারাপ করে বেশি, এই বক্তব্যটার উপর আলোচনা করো। কাজে তোমাকে ভালো দিকটা সামান্য বলেই কিন্তু খারাপের দিকটাকেই বেশি এক্সপ্লেন করতে হবে, কাজেই সেদিকে তোমাদের মনোযোগ দিতে হবে। এরপরের টপিক হচ্ছে, এটা লিখতে পারো, ভালো একটা টপিক। এরপর তোমার জীবনের এমন কোনো ঘটনা যা তুমি মনে রাখতে চাও, তোমার জীবনের স্মরণীয় দিন। এটা খুব সহজ সাদা, ছোটোবেলা থেকে করে আসছো, এটা লেখা খুবই সহজ। নেক্সট, তোমার মতে সেরা 4 জন বাঙালির কথা যারা বাঙালিকে গর্বিত করেছেন বলে তুমি মনে করো। এক্ষেত্রে কিন্তু সেই সেরা 4 জন বাঙালির কথাই তুমি লিখবে, তখনই লিখবে যদি সেই 4 জন বাঙালিকে তুমি ভালোভাবে জানো। এখানে মনে রাখবে যে তার জন্ম মৃত্যুর তারিখ তুমি যদি উল্লেখ না করো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে না, কারণ এখানে 4 জন বাঙালির কথা বলা হয়েছে। শুধুমাত্র তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কেন তুমি সেই বাঙালিকে পেয়ে গর্বিত গর্ব অনুভব করছো এবং কোন কোন দিকে তিনি বাংলার গর্ব হয়ে উঠেছেন সেগুলোকে উল্লেখ করতে হবে। এরপর আমরা চলে যাব নেক্সট নাম্বারে, যেখানে বলছে কষ্ট করলেই জীবনে সফল হওয়া যায়। মন্তব্যটির পক্ষে ও বিপক্ষে তোমার মতামত দাও। যদি তুমি পক্ষে বলো, সাধারণত পক্ষে বলাটাই বাঞ্ছনীয়, সেক্ষেত্রে তোমাকে কারণগুলো দেখাতে গিয়ে উদাহরণ দিতে হবে। এই অমুকের উদাহরণ, মানে আমাদের সমাজের সফল কিছু দৃষ্টান্ত যারা প্রথম থেকে কষ্ট করেছে এবং পরবর্তীকালে একটা সাফল্যের মুখ দেখেছে, কিছু কিছু ক্যারেক্টারের কথা তোমাদের জানা দরকার এক্ষেত্রে। নাম্বার 5 একটা ওয়ার্ড আছে রং, সেটা তোমরা তোমাদের মতো লিখতে পারো। আবার বলছি, এটা কিন্তু যদি ভালো লেখার তোমার সম্ভব হয় তোমার পক্ষে, তুমি লিখতে পারো ভালো, কল্পনা করতে পারো ভালো, তবেই এই ধরনের লেখা লিখবে। এরপর চলে যাব পরের ইয়ারে, সেটা হচ্ছে 2017। আমরা 2018 পর্যন্ত আলোচনা করলাম, এবার আসবো 2017। সেখানে বলছে যে মানুষটি তোমার জীবনকে প্রভাবিত করেছে তার সম্পর্কে লেখো। এটা খেয়াল করবে, যে মানুষটি তোমার জীবনকে প্রভাবিত করেছে,
তোমার জীবনে কোনো মনীষী কিন্তু বলা হয়নি, কাজে তোমার বাবা অথবা মা, তোমার দাদু, তোমার জেঠু, তোমার বাড়ির কোনো আত্মীয় স্বজন অথবা তোমার দেখা এমন কোনো ব্যক্তিত্ব যারা সমাজে বিশেষ প্রতিষ্ঠা লাভ করেনি, এমন কোনো ব্যক্তিত্বকেও কিন্তু তুমি তুলে নিতে পারো। সেক্ষেত্রে তোমাকে শুধু বুঝিয়ে দিতে হবে যে কেন তুমি তাকে বেছে নিচ্ছ, কেন তোমার জীবনের সাফল্যের জন্য মানে সেই ব্যক্তির প্রভাব তুমি গ্রহণ করছো, মনে করছো। এরপরেরটা হচ্ছে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস পতনের কারণ। এখানেও তোমাকে কিন্তু একটা উদাহরণ দিয়ে বক্তব্যটাকে প্রকাশ করতে হবে, মতামতটাকে দিতে হবে। এরপর আজকের কিশোর কিশোরীদের সেলফি তোলার প্রবণতা নেশায় পরিণত হয়েছে। এই লেখাটা কিন্তু, লেখাটা সহজ ঠিক কথা, কিন্তু মানে 350 ওয়ার্ড করা, 300 to 350 ওয়ার্ডস করা একটু ডিফিকাল্ট। দেখে মনে হতে পারে ইজি, কিন্তু এক্ষেত্রেও সেই কথা বলবো, যদি লেখার ক্ষমতা না থাকে এই ধরনের রচনা লিখবে না। এরপর নাম্বার ডিতে একটা ওয়ার্ড আছে হিংসা। সেখানে তুমি আমাদের হিংসায় উন্মত্ত পৃথ্বী রচনা যদি দেখো, সেই ধরনের রচনা জানা থাকলেই তোমরা হিংসা নিয়ে কিন্তু বিস্তর লিখতে পারো। একটা ওয়ার্ড দিয়ে লেখা যেমন কল্পনা শক্তির অভাব থাকলে লেখা অসম্ভব, এই হিংসা ওয়ার্ডটা কিন্তু ততটাই সোজা। কাজে এই ধরনের ওয়ার্ড পেলে অবশ্যই লেখার চেষ্টা করতে পারো, যদি আদার্স কোনো রচনা কমন হিসাবে না পাও। এরপরে রচনা আছে বিদেশে পাড়ি দেওয়াই হলো জীবন সাফল্যের মাপকাঠি। মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে। অবশ্যই যদি তুমি বিপক্ষে বলো তাহলে তুমি এক্সাম্পল দিতে পারো এমন এমন কিছু মানুষ যারা আমাদের দেশে থেকেই সাফল্য অর্জন করেছে, সেই উদাহরণগুলো দিয়ে তুমি ভালোভাবে বিষয়টাকে এক্সপ্লেন করতে পারো। এরপর চলে যাব 2016, যেখানে প্রথম রচনা তোমাদের প্রজন্মের সাথে তোমাদের বাবা মার প্রজন্মের যে পার্থক্য তোমার চোখে পড়ে তা বর্ণনা করো। এটা তো অবশ্যই একটা টেকনোলজিক্যাল বিশাল পার্থক্য, যেটা আগের প্রজন্মে ছিল না, এখনকার প্রজন্মে যে ব্যবহারটা আছে সেটা অবশ্যই। এছাড়াও আগেকার প্রজন্মের মানুষের ব্যবহার, রীতিনীতি, আচার, তাদের আধুনিকতা, এই সমস্ত কিছু যেটা বর্তমান প্রজন্মের সাথে একেবারে কিন্তু মেলে না, সে সকল বিষয় কিন্তু তুমি আলাদা আলাদা করে তুলে দিতে পারো। সেটা তোমাদের বিভিন্ন দিকে হতে পারে, মানে আগেকার দিনের মানুষের পছন্দ, আগেকার দিনের মানুষের পোশাক, আগেকার দিনের মানুষের বিভিন্ন কিছু, চলচ্চিত্র হতে পারে, সঙ্গীত হতে পারে, বিভিন্ন দিক থেকে তাদের পেশা সম্পর্কে ভাবনা, এই বিভিন্ন কিছু কিন্তু তুমি লিখতে পারো। এটা লেখা খুব সহজ এবং খুব সহজে এটা বড় রচনা একটা লেখা যায়। এরপর হচ্ছে অর্থই অনর্থের মূল। মন্তব্যটির পক্ষে ও বিপক্ষে। এটাও তুমি যেটাকে সাপোর্ট করবে সেটাই লিখবে। এক্ষেত্রেও কিন্তু উদাহরণ দিয়ে লিখলে মার্কস ভালো হবে। এরপরের ওয়ার্ড হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব নিয়েও তোমরা খুব ভালো লিখতে পারবে। স্বামী বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দের প্রচুর কোট আছে, সেগুলো একটু যদি দেখে যাও তাহলে অনায়াসেই লিখতে পারবে মনুষ্যত্বটা কী। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে মনে করো দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের কামরায় তুমি আটকা পড়েছ। অনেক লোকের সঙ্গে কিভাবে তার থেকে উদ্ধার পেলে তা লেখো। এটাও লেখা খুব সহজ। বিভিন্ন যে ঘটনা আছে, দুর্ঘটনার যে রিয়েল যে ঘটনাগুলো, সেই ঘটনার নিউজগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু সেখান থেকে এই লেখাটা লেখা খুব সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে এ পৃথিবীতে শান্তি কোথাও নেই। এই আলোচনাটা করতে বলা হয়েছে। এখানে তোমাকে কিন্তু পক্ষে বিপক্ষে লিখতে বলা হয়নি, এই বক্তব্যটাকে তুলে নেওয়া হয়েছে, তাহলে তোমাকে সবসময় পক্ষে লিখতে হবে, মানে তুমি একে সাপোর্ট করছো। এই পৃথিবীতে শান্তি কোথাও নেই, কেন শান্তি নেই, বর্তমান পৃথিবীর পরিস্থিতি কী, কেন সেখানে শান্তি পাওয়া যাচ্ছে না, সেগুলোকে তোমাকে উল্লেখ করতে হবে। এরপর আমরা চলে যাব 2015, নবীন প্রজন্মের ওপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রভাব। অত্যন্ত সোজা একটা টপিক, আগে অনেকবার আলোচনা করলাম, বারবারই কিন্তু এটা রিপিট হচ্ছে। তারপর হচ্ছে উৎসব মানুষের মিলন ক্ষেত্র, আলোচনা করো। এটাও খুব সহজ একটা টপিক, অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছো, এটাও কোনো সমস্যা নেই। তুমি কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিলে, কিভাবে তার মোকাবিলা করলে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করো। বহু বন্যা তোমরা চোখে দেখেছো বা পড়েছো, জেনেছো। বন্যার ওপর কোনো রচনা যদি তোমাদের তৈরি থাকে তাহলে এটা লেখা খুব সহজ হবে। কিংবা পাহাড়ি স্থানে যে দুর্যোগগুলো হয় সেই সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে তাহলেও কিন্তু লেখা সহজ হবে। নেক্সট, সৎ মানুষ একালের চোখে বোকা। এটাও রিপিট হলো। এটার পক্ষে বা বিপক্ষে তোমাকে বলতে বলা হয়েছে, সেটা তোমার যেটা পছন্দ তুমি সেটাই বলবে। 2014, প্রথম রচনা আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। এটা কিন্তু খুব সহজ একটা টপিক, আবার বলছি এই টপিকটা কিন্তু আগেও এলো, মানে আগেও আমরা পেয়েছিলাম।
আচ্ছা, এরপর হচ্ছে একটি ঘটনা যা তোমার জীবনে পরিবর্তন এনে দিয়েছে। 3 টাইমস আমি এই রচনা দেখছি। শৈশবের ফেলে আসা দিনগুলো, এটাও খুব ইজি একটা টপিক। বিজ্ঞান প্রকৃতির কাছে বারবার হার স্বীকার করেছে, এটাও কিন্তু আর সেকেন্ড টাইম বলছি। নারী নির্যাতনের জন্য দায়ী সমাজ, পক্ষে বা বিপক্ষে। এটা তোমরা পাওনি, মানে আর কোনো ইয়ারে দেখতে পাইনি আমি, এটা 1 নম্বর, এই প্রথম দেখছি। নারী নির্যাতনের জন্য সমাজ দায়ী, পক্ষে বা বিপক্ষে, এটা অবশ্যই মানে মিডিল একটা পজিশান, সবটাই সমাজের ওপর দায় তা নয়, কিন্তু তোমাকে পক্ষে বা বিপক্ষে একটা বেছে তো নিতেই হবে। উপসংহার হিসাবে তুমি বিপরীতটা লিখতে পারো। আচ্ছা, 2013 কি এসছে? তোমার বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনী। তোমার বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনী কীরকম হয় তার অভিজ্ঞতা যদি তোমার থাকে তাহলে এটা লিখতে অবশ্যই পারবে। সেক্ষেত্রে বিজ্ঞান প্রদর্শনীটা কী জিনিস সেটা তোমাকে দিয়ে ভূমিকা দিয়ে স্টার্ট করতে হবে। এরপর হচ্ছে বিশ্বায়নের যুগে মানুষ তার নিজস্বতা হারিয়েছে, মতামত দাও। এটা লেখা একটু ডিফিকাল্ট, যদি তোমার নলেজ না থাকে তুমি লিখতে পারবে না, কাজেই আমি বলবো যদি নলেজ না থাকে এই ধরনের রচনায় হাত দিও না। এরপর মাতৃভাষা চর্চার প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা তো অত্যন্ত সহজ একটা বিষয়। বর্তমানে মাতৃভাষা কিভাবে হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে, বিশেষত যারা তোমরা অন্যান্য বোর্ডে পড়ছো তারা বাংলা সাবজেক্টটাকে হয়তো অনেকে নিচ্ছই না, আর যারা নিচ্ছ তারাও হয়তো সেটাকে শুধুমাত্র সাবজেক্ট হিসাবে রেখে দিচ্ছ। কাজে মাতৃভাষা চর্চাটা আমাদের প্রয়োজন, কারণ আমাদের মাতৃভাষা বাঁচিয়ে রাখাটাও প্রয়োজন, সেই জন্যই আমাদের মাতৃভাষা চর্চার প্রয়োজন। সেভাবে কিন্তু রচনাটাকে তোমরা লিখতে পারো। এখানে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে দেশ ভ্রমণ। দেশ ভ্রমণের ওপর যদি কোনো রচনা তুমি লিখে থাকো, দেশ ভ্রমণের উপযোগিতা, দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা, সেই ধরনের রচনা মানে পড়া থাকলে তাহলে কিন্তু এটা লেখা কোনো অসুবিধা হবে না। এরপর মনে করো তুমি 100 বছর আগে জন্মেছ, কেমন হতো তোমার জীবন? এই ধরনের রচনা যদি পাও প্রথমেই কিন্তু বারবার বলছি কাউন্ট করে নেবে, মানে দেখে নেবে তুমি। যদি তোমরা ধরো 25 এক্সাম দিচ্ছ, সেক্ষেত্রে 1925 তোমাদের 100 বছর আগে। 1925 মানে তোমাদের সেই সময় আমাদের ভারতবর্ষে পরাধীন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তুমি যদি জন্মাতে, মেবি তোমার ইচ্ছা হতেই পারতো একজন দেশের হয়ে কাজ করবে এমন একজন, তাহলে তোমার জীবনটা কেমন হতো, তোমার ইচ্ছা অনিচ্ছা, সেই সময়কার পরিস্থিতি, সেই কোন পরিস্থিতিতে তুমি পড়তে পারতে, সেভাবে একটা রচনাকে তোমার তৈরি করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা মোটামুটিভাবে 10 থেকে 12 বছরের রচনা আলোচনা করলাম। যে কথাটা অবশ্যই বলবো, আইসিএসসিতে যেমন রচনার রিপিটেশন খুব একটা দেখা যায় না, আইএসসিতে কিন্তু মোটামুটিভাবে 10 থেকে 12 বছরের রচনা তোমরা যদি কালেক্ট করে তৈরি করতে পারো, বলা যায় না একটা না একটা তোমরা কিন্তু কমন পেলেও পেতে পারো। আমি জানি এটা করা খুব কঠিন, কিন্তু তবুও বলছি আমার পক্ষে যদি সম্ভব হয় তোমাদের এক্সামের আগে, অন্তত পক্ষে 2 মাস আগে আমি যদি পারি এই 10 বছরের রচনা যেগুলো ইম্পর্টেন্ট মনে করা যায় সেগুলো আমি তোমাদের জন্য একটা রেডি করে পিডিএফ তৈরি করে দেব, এবং সেটা তোমরা আমাদের থেকে পারচেস করতে পারবে। কিন্তু আমি জানি না সেটা আদৌ করতে পারবো কিনা, আমার একটা ইচ্ছা রইল। যাই হোক, এই ভিডিওতে আমি যেভাবে আলোচনা করলাম সেভাবে অবশ্যই তোমরা আলোচনা করবে, নিজেদের তৈরি করবে সেভাবে, তাহলে রচনার কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। আর অবশ্যই বলবো যারা 2025-এ এক্সাম দিতে চলেছ, আমাদের মানে বোর্ড এক্সাম দিতে চলেছ, তারা অবশ্যই আমাদের কামিং খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড হতে চলেছে, যে তোমাদের ক্র্যাশ কোর্সের একটা ভিডিও আমি আপলোড করতে চলেছি, যেখানে আমি সম্পূর্ণ বলে দেবো তোমাদের জন্য একটা ক্র্যাশ কোর্স আমি স্টার্ট করব অগাস্ট থেকে, যেটা মোটামুটিভাবে 20 ক্লাস তোমরা যেখানে পাবে, এবং সেই ক্লাসটার মধ্যে দিয়ে আমি সম্পূর্ণভাবে তোমাদের এই বোর্ড প্রিপারেশনটা দিয়ে দেব। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে, সেই ভিডিওটা অবশ্যই দেখবে, এবং আমি সবাইকে বলবো এই ক্র্যাশ কোর্স জয়েন করো। তোমাদের যাদের প্র্যাকটিস কিচ্ছু নেই তারাও কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে যদি আমাদের সাথে এই কদিন তোমরা থাকো। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।